ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে চরম হতাশায় ভুগছেন মার্কিন সেনারা, আত্মহত্যার ঝুঁকিতে ৫,০০০ সেনা। মার্কিন সেনাদের জন্য ৫,০০০ অস্থায়ী কবর তৈরি করেছে ইরান। সাপ মারতে বাংলাদেশ থেকে বেজি নিয়ে মহা বিপদে জাপান। অস্ত্রবিরতির পর লেবাননে মুহুর্মুহু ইসরায়েলি বিমান হামলা, নিহত ১১। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের সাগরে টানা ৫ মাস ধরে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সাধারণত কোনো জাহাজকে ৬ মাসের জন্য পাঠানো হলেও এটি অনেক বেশি সময় ধরে সমুদ্রে আটকে আছে। জাহাজে থাকা ৫,০০০ নাবিক ও সেনার মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে তাদের পরিবার এখন চরম দুশ্চিন্তায় দিন পার করছেন। মার্কিন কর্মকর্তাদের মতে গত ৮ মাসে এই জাহাজ থেকে ১০,০০০-এর বেশিবার যুদ্ধবিমান উড়েছে। তাছাড়া জাহাজে থাকা সেনাদের নিয়মিত ইরানের মিসাইল ও ড্রোন হামলা সামলাতে হচ্ছে। একটানা এত দীর্ঘ সময় এমন ভয়ঙ্কর ও চাপের মধ্যে থাকায় সেনাদের মানসিক অবস্থার চরম অবনতি হচ্ছে বলে পরিবারের লোকজন দাবি করছেন। জাহাজের এক নাবিকের বাবা জেফারসন কেলি জানান, এই জাহাজগুলো অনেক পুরনো, এগুলো ঠিকঠাক রাখতে সেনাদের দিনরাত পরিশ্রম করতে হয়। এত লম্বা সময়ের জন্য তাদের সেখানে ফেলে রাখা একদমই ঠিক হয়নি। জাহাজের ভেতরের খারাপ অবস্থার কথা জানিয়ে ইতোমধ্যে জবাবদিহি চেয়েছেন মার্কিন রাজনীতিকরা। জাহাজে পরিষ্কার পানির অভাব, বাথরুমের সমস্যা এবং সেনাদের মানসিক কষ্টের কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের কাছে চিঠি দিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। তবে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে জাহাজে কেউ মারা যায়নি এবং সেনাদের আত্মহত্যার ঝুঁকির খবরটি পুরোপুরি মিথ্যা। নৌবাহিনী জানিয়েছে যুদ্ধের কারণে জিনিসপত্র পৌঁছাতে দেরি হলেও জাহাজে পরিষ্কার পানি, এসি ও ভালো খাবারের কোনো অভাব নেই। সেনাদের মানসিক সহায়তার জন্য চিকিৎসক ও কাউন্সিলরও রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রীও দাবি করেছেন জাহাজের খারাপ অবস্থার খবরগুলো পুরোপুরি ভিত্তিহীন। তারপরও নৌবাহিনীর এসব আশ্বাসে ভরসা পাচ্ছেন না নাবিকদের পরিবার। গত সপ্তাহে তারা নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে দেখা করে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। জেফারসন কেলির মতো অনেক বাবা মা চিঠি লিখে আকুতি জানিয়েছেন যেন তাদের সন্তানদের দ্রুত বাড়িতে ফিরিয়ে আনা হয়। কেলি তো এমনও বলেছেন যে ছেলের বদলে তিনি নিজে গিয়ে ওই জাহাজে কাজ করতে রাজি আছেন, শুধু তার ছেলেকে যেন পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে অবশেষে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের আরেকটি যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনের জায়গায় নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। তবে এই দুই জাহাজের মধ্যে দায়িত্ব হস্তান্তরের কাজ শেষ করে আব্রাহাম লিঙ্কনের দেশে ফিরতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এদিকে মার্কিন সেনাদের জন্য ৫,০০০ অস্থায়ী কবর তৈরি করেছে ইরান। সম্ভাব্য যেকোনো যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর নিহত সদস্যদের দাফনের জন্য তেহরানের নগর সীমানার বাইরে একটি অস্থায়ী গোরস্থান প্রস্তুত করেছে ইরান। দেশটির সংকট মোকাবেলা প্রস্তুতি ও ব্যতিক্রমী পরিস্থিতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা ওয়ানা শনিবার জানায়, তেহরানের বেহেশত ই জোহরা কবরস্থানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাভেদ তাজিক এক টেলিভিশন অনুষ্ঠানে এই তথ্য জানান। তিনি জানান, নির্ধারিত স্থানটিতে প্রায় ৫,০০০ কবর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এটি নিছক কোনো প্রচার কৌশল বা মনস্তাত্ত্বিক পদক্ষেপ নয়। সত্যি সত্যি তেহরান শহরের বাইরে এই কবরস্থান তৈরি করা হয়েছে। তাজিক জানান, ইরানি ভূখণ্ডে বিদেশি সশস্ত্র বাহিনীর প্রবেশের সম্ভাবনা সহ বিভিন্ন সংকটময় পরিস্থিতির জন্য পরিকল্পনা করা তাদের সংস্থার দায়িত্ব। সেই অনুযায়ী নিহত বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের লাশের ব্যবস্থাপনা, অস্থায়ীভাবে সংরক্ষণ এবং প্রয়োজনে দাফনের জন্য এইসব আয়োজন রাখা হয়েছে। ঐতিহাসিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাজিক আরও বলেন, আগের কিছু সময়কালে শহরের ভেতরেই বিদেশি সেনাদের লাশ দাফন করা হতো। তবে বর্তমান কৌশলের অধীনে নগর এলাকার বাইরে নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়েছে। সরাসরি স্থল হামলা কিংবা আকাশপথে কোনো অভিযানের ফলে বিপুল সংখ্যক সেনা হতাহত হলে বেহেশতে ই জোহরা যাতে সেই লাশগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারে তার প্রস্তুতি থাকা প্রয়োজন। এর অংশ হিসেবে দাফনের সুবিধার পাশাপাশি হিমঘরে অস্থায়ীভাবে লাশ রাখার সক্ষমতার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।
তবে এই প্রস্তুতির মানে এই নয় যে মার্কিন বাহিনীর তেহরানে প্রবেশ বা যুদ্ধ শুরু হওয়া অনিবার্য ধরে নেওয়া হয়েছে। এটিকে কেবলই সংকট মোকাবেলার নিয়মিত পূর্ব প্রস্তুতি হিসেবে অভিহিত করা হয়েছে। কবরস্থানের কোনো ছবি প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে তাজিক জানান, আরও ছবি বিস্তারিতভাবে প্রকাশ করলে বিভ্রান্তি বা আবেগপ্রবণ ভুল ব্যাখ্যা তৈরি হতে পারত, আর সেই কারণেই তারা ছবি প্রকাশ করা থেকে বিরত থেকেছেন। উল্লেখ্য, এই কেন্দ্রটি প্রস্তুত করার বিষয়ে আগে থেকেই বেশ কিছু খবর ছড়িয়ে পড়েছিল, যা কেবল একটি মিডিয়া স্ট্যান্ড বা মনস্তাত্ত্বিক কৌশল বলে প্রচার পাচ্ছিল। তবে সাম্প্রতিক অনুষ্ঠানে তাজিক আবারও জোর দিয়ে বলেন যে মার্কিন সেনাদের জন্য নির্ধারিত সেই দাফনস্থলটি বাস্তবেও পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে সাপ মারতে বাংলাদেশ থেকে বেজি কিনে মহা বিপদে জাপান। জাপানের আমামি ওশিমা দ্বীপ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। দ্বীপটির বনভূমিতে এমন অনেক প্রাণীর বাস যেসব পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এর মধ্যে অন্যতম আমামি খরগোশ একটি বিরল ও বিপন্ন প্রাণী। কিন্তু 1979 সালে দ্বীপের লোকজন এসব প্রাণীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল না। তখন তাদের চিন্তার কারণ হয়েছিল হাবু নামের এক ধরনের বিষধর পিট ভাইপার সাপ। হাবুর কারণে আমামি দ্বীপপুঞ্জে দীর্ঘদিন ধরে মানুষের জন্য বড় সমস্যা ছিল। 1967 থেকে 1976 সাল পর্যন্ত আমামি দ্বীপপুঞ্জের আমামি ওশিমা, টোকোনোশিমা ও আশপাশের দ্বীপগুলোতে হাবুর কামড়ের 2673টি ঘটনা নথিবদ্ধ হয়েছিল। তাই সাপ কমানোর একটি মোক্ষম উপায় খুঁজছিল কর্তৃপক্ষ। আমামি ওশিমার কর্তৃপক্ষ সাপ তাড়াতে বেজির দিকে ঝুঁকেছিল। জাপানে বেজি আমদানির ইতিহাস বেশ পুরনো। 1910 সালে বাংলাদেশ থেকে ছোট ভারতীয় বেজি ওকিনাওয়া দ্বীপে নেওয়া হয়েছিল। পরে সেই ওকিনাওয়া থেকে প্রায় 30টি বেজি 1979 সালে আমামি ওশিমায় আনা হয়। গবেষণায় এই বাংলাদেশ থেকে ওকিনাওয়া আবার ওকিনাওয়া থেকে আমামি যাত্রা পথের প্রমাণও পাওয়া গেছে। কিন্তু বেজি দিয়ে সাপ মারার যে পরিকল্পনা করেছিল দ্বীপটির কর্তৃপক্ষ, তা পরে হিতে বিপরীত হয়। সমস্যার প্রথম কারণ ছিল বেজি আর হাবুর জীবনযাপনের পার্থক্য। হাবু মূলত নিশাচর, আর বেজি সক্রিয় থাকে দিনের বেলায়। অর্থাৎ যে শিকারীকে সাপ মারার জন্য আনা হয়েছিল তার সঙ্গে শিকার হিসেবে নির্ধারিত সাপের দেখা হওয়ায় খুব বেশি সুযোগ ছিল না। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ও জানিয়েছে, বেজিগুলো হাবু সাপের বদলে আমামি খরগোশ সহ বহু স্থানীয় প্রাণীর উপর শিকারী হিসেবে প্রভাব ফেলেছিল। দিনের বেলায় যখন বেজি খাবার খুঁজছিল, তখন বনের আরও অনেক প্রাণী তার সামনে সহজ শিকার হয়ে উঠছিল। আর আমামি ওশিমার পরিবেশ বেজির বংশ বিস্তারের জন্য বেশি যথেষ্ট অনুকূল। খাবারের অভাব ছিল না, বড় কোনো প্রাকৃতিক শিকারীও ছিল না। ফলে 30টি থেকে ধীরে ধীরে গড়ে উঠল বড় এক বেজি গোষ্ঠী। 2000 সালের দিকে আমামি ওশিমায় বেজির সংখ্যা পৌঁছে যায় আনুমানিক 10,000-এ। অবস্থা বেগতিক দেখে 1990-এর দশকে বেজি ধরার উদ্যোগ নেয় স্থানীয় কর্তৃপক্ষ। 2000 সালে শুরু হয় বড় আকারের নির্মূল অভিযান। ফাঁদ পাতা হলো, টোপ ব্যবহার করা হলো, ক্যামেরা দিয়ে নজরদারি শুরু হলো। পরে বেজির গন্ধ শনাক্ত করার জন্য বিশেষ প্রশিক্ষিত কুকুরও কাজে নামানো হলো। 2005 সালে গড়ে তোলা হয় আমামি মঙ্গুজ বাস্টার্স নামে বিশেষজ্ঞদের একটি দল। এই ভুলের মাসুল শুধু সময় দিয়ে নয়, দিতে হয়েছে বিপুল অর্থ দিয়েও। 2000 থেকে 2024 সাল পর্যন্ত বেজি নির্মূল কর্মসূচিতে জাপানের খরচ হয়েছে প্রায় 3.57 বিলিয়ন ইয়েন, যা প্রায় 23.82 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে বর্তমানের কাছাকাছি বিনিময় হার ধরে এই অর্থের পরিমাণ প্রায় 290 কোটি টাকা। অপরদিকে অস্ত্রবিরতির পর লেবাননে মুহুর্মুহু ইসরায়েলি বিমান হামলা, নিহত 11। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির পর লেবাননে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় আলী আল তাহেরা পাহাড় ও দাবসার মধ্যবর্তী এলাকায় বিমান হামলার পর আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখা গেছে। লেবাননের স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ফুটেজে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়, যা আল জাজিরার সত্যতা যাচাই করে নিশ্চিত করেছে। লেবাননের বার্তা সংস্থা আল মানার টিভি জানিয়েছে, এলাকায় ইসরায়েলি বিমান হামলার কারণে এসব ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অন্যদিকে নাবাতিয়ে চ্যানেল জানায়, হামলাগুলো মূলত কফর রেমান শহরের কাছাকাছি এলাকায় চালানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননে একদিনে এটি সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।
এই হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় তাদের 3 সৈন্য গুরুতর আহত হওয়ার পর এই পাল্টা হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর লক্ষ্য ছিল সংগঠনটির একটি সদর দপ্তর। তবে সংস্থাটি স্বীকার করেছে, হামলার সময় সংশ্লিষ্ট হিজবুল্লাহর সদস্যদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র দাবি করেছেন, এই হামলার উদ্দেশ্য লেবাননের সঙ্গে একটি নতুন ও কার্যকর আলোচনার সূচনা করা।